চারিদিকে খবর উঠেছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি পরিবার সহ অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন। বিমানের ভেতরের একটা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়া হয়েছে। এরকম ঘটনা যখন ঘটছে, তাকে নিয়ে বিস্তর নেগেটিভ আলোচনা, ট্রল এগুলো হচ্ছে, তখন তিনি খবরে রূপান্তরিত হয়েছেন আবারও, এবং তিনি এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করেছেন। সরকারে যোগদান করে, অন্তর্বর্তী সরকারে যোগদান করে তিনি যে ভুল করেছিলেন সেটা বোধহয় তার বক্তব্যে এখন উঠে আসছে, এবং তিনি কল্পনা করতে পারেননি সরকারে যোগদানের ফলে যে প্রতিক্রিয়া হবে সেই প্রতিক্রিয়া এত খারাপ প্রতিক্রিয়া হবে। মোস্তফা সরোয়ার ফারুকী সম্পর্কে কি প্রতিক্রিয়াটা অনেক বেশি হয়ে গেছে, নাকি তিনি যে সকল কর্মকাণ্ড করেছেন সংস্কৃতিকে বাঁচানোর নামে, বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে সাম্প্রদায়িক সংস্কৃতি প্রতিষ্ঠার যে চক্রান্ত করেছেন সেটার পরিবর্তে বরং তার আইনি কাঠামোতে বিচার হওয়া উচিত? কোনটা আদতে ঠিক? কি বলছেন তিনি, ফেসবুকে কি লিখছেন তিনি, গণমাধ্যম কি বলছে তাকে নিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ছড়িয়ে পড়ছে তাকে নিয়েই এত ট্রল কেন? তার দুর্নীতির হিসাব নিকাশ তিনি ঠিক মতো দিচ্ছেন না কেন? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মোস্তফা সরোয়ার ফারুকীর কথা। তিনি বলেছেন যে ৭১-এ আমি থাকলে সেখানেও আমি মানুষের কাতারে থাকতাম, যেমন ২৪-এ মানুষের কাতারে ছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ৭১-এ আপনি কোন মানুষের কাতারে থাকতেন? যারা রাজাকার, আলবদর, আল শামস, তারাও তো মানুষ, তারা তো আর শূকর শ্রেণীর কিছু নয়, তারাও তো মানুষ। সেই মানুষের কাতারে থাকতেন, নাকি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতেন? মুক্তিযুদ্ধের পক্ষে আপনি থাকতেন এরকম ব্যাপার কি এই ইউনূস সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে যে সকল কথাবার্তা বলেছেন সেই কথাগুলোর মধ্যে ফুটে উঠেছে, নাকি ঠিক উল্টো চিত্রটা ফুটে উঠেছে? তিনি তার ফেসবুক স্ট্যাটাসে স্বীকারও করেছেন যে আওয়ামী লীগের আমলে বেশ কিছু বিমান বাহিনী সহ বেশ কিছু কাজ করেছেন, তার মানে আওয়ামী লীগের সুফল ভোগ করেছেন। যদিও তিনি স্বীকার করেননি যে জুনায়েদ আহমেদ পলক, আশরাফুল আলম খোকন কিংবা ববি, নসরুল হামিদ বিপু, তাদের সঙ্গে এত দহরম মহরম পীড়িত তার এবং তার পরিবারের কেন ছিল। তিনি বলেননি তার স্ত্রী মুজিব সিনেমায় বেগম মুজিবের চরিত্রে অভিনয় করে ভুল করেছেন নাকি ঠিক করেছেন। কি বলছেন তিনি? কালবেলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি। মানে সরকারে আসার পরে ঝুঁকিটা এত ভয়াবহ হবে ভাবেননি। কি ভেবেছিলেন আপনি? চলুন একটু জানি। ভালো কাজের জন্য মূল্য দিতে হয় জেনেই অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়েছিলেন তিনি, তবে মূল্যটা এতটা ভয়াবহ দিতে হবে তা কখনো ভাবেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়, এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নেই, কিন্তু সেটা যে এই রকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়ে এমন সব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। মানে তিনি কত বড় ভিআইপি মানুষ, তার শিক্ষাগত যোগ্যতা কত বেশি যে সাধারণ মানুষকে তিনি আন্ডার এস্টিমেট করছেন, যে যারা সমালোচনা করে তারা এতটাই ইতর শ্রেণীর মানুষ যে ফারুকের মতো ওভার গ্র্যাজুয়েশন কিংবা পিএইচডি ডিগ্রি হোল্ডার ব্যক্তিদের তাদের নিয়ে মন্তব্য করাটাও ইজ্জতের ব্যাপার। তিনি বলছেন, উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলো আমাদের চিনে না, জানে না, জীবনে কোনোদিন আমাদের সিলেবাসেও ছিল না। ভালো কথা, এদের নিয়ে কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কোনোদিন একবারও উচ্চারণ করে নাই। এরা এতটাই অপ্রাসঙ্গিক ছিল। আর এখন সাংবাদিক ভাই বোনরা ফোন করে জিজ্ঞেস করে, ভাই অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কি? বুঝেন অবস্থা। এখন এদের কথার উত্তর দিতে হইব আমার, এটাই কাফফারা, এমনটা তিনি বলেছেন। মানে এই সাধারণ ইতর শ্রেণীর মানুষদের মন্তব্য নিয়ে তাকে মন্তব্য করতে হচ্ছে কিংবা মন্তব্য চাওয়া হচ্ছে, এটাই নাকি তার কাফফারা। মানে তিনি এতটাই ভিভিআইপি প্রোটোকলের মানুষ।
এদের মিথ্যাচার ও সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় কাজটা ঠিকমতো করতে পেরেছি। অবশ্যই করতে পেরেছেন। জুলাই জাদুঘর নিয়ে আপনি যা করেছেন, মন্ত্রণালয়ে ফিল্ম বানানোর নামে কোটি কোটি টাকা দিয়ে আপনি যা করেছেন, সেগুলোর হিসাব জাতি যেদিন জানতে চাইবে সেদিন আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি কোনটা করেছেন, কোনটা করা উচিত ছিল। তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও আমি মানুষের পক্ষে ছিলাম, আলহামদুলিল্লাহ। ওইটা যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, মানুষ, তবে কোন মানুষ? রাজাকার আলবদর আল শামস নাকি মুক্তিযোদ্ধা? আপনার গত 1.5 বছরের বয়ানে কখনোই মনে হয়নি যে আপনি 71-এ যদি যুদ্ধ করার মতো ক্ষমতা থাকতো তাহলে প্রফেসর ইউনূস 30 বছর বয়সে যেমন যুদ্ধ করেননি কিংবা মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা পালন করেননি, তেমনি আপনিও করতেন কিনা, করলেও কাদের পক্ষে করতেন, সেই প্রশ্ন কিন্তু থেকে যাবে। নিজের পেশাগত জীবন সম্পর্কে তিনি বলেছেন, আমার ক্যারিয়ার পুরোটাই প্রাইভেট প্রতিষ্ঠান নির্ভর, বিজ্ঞাপন হোক, টেলিভিশন হোক, আমার স্টাইলে কাজ করেছি। নিজের পক্ষে ছাপাই গাচ্ছেন তিনি তার মানে জায়গা তৈরি করেছেন। আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্কের বিতর্কের বিষয়ে তিনি বলছেন, আওয়ামী লীগ কেন কোনো সরকারের সাথেই আমার কোনো ব্যবসার সম্পর্ক ছিল না, এই কথা বলছেন। আবার স্বীকার করছেন যে তিনি ব্যবসা করেছেন, কারণ সরকারি কাজ আমাদের পোষায় না। যে 2-4টা সরকারি কাজ আমার প্রতিষ্ঠান করছে কিবরিয়ার কোঅর্ডিনেশনে, সেগুলো করার জন্য তারাই আমার কাছে অনুরোধ নিয়ে আসছে। অর্থাৎ বিমান বাহিনী তার কাছে, তার বাসায় আসছে, বিমান বাহিনী প্রধান তার বাসায় আসছে, এসে বলছে, ফারুকী ভাই আপনি এই কাজটা করে না দিলে আমাদের বিমান বাহিনী ধ্বংস হয়ে যাবে, বিমান বাহিনী থাকবে না, আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আপনি কাজটা করে দেন। মানে 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 কি বলবো, যে নিজের ঢাক বাজানোর ফাজলামির তো একটা লিমিট থাকে, যে সবাই তার কাছে গেছে। হ্যাঁ, ক্লায়েন্টরা তার কাছে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু ক্লায়েন্ট তার কাছে কি যায়, নাকি এজেন্সি কখনো কখনো তারে ফোন দিয়ে বলে যে ভাই এরকম একটা কাজ আছে, আসেন আপনার প্রেজেন্টেশন করেন, সাবমিট করেন, আপনি প্রেজেন্টেশন দেন, দেখা যাক আমরা কাজটা একসাথে করতে পারি কিনা। ভালো সম্পর্ক থাকলে সেটা হয়। আর যদি ভালো সম্পর্ক একেবারে ওভার লেনদেনের, মানে মুনাফা লেনদেনের সম্পর্ক যদি না থাকে, তাহলে অবশ্যই আপনি যখন পরিচালক তখন আপনাকে কাজ নিজে হান্ড করতে হয়, হান্ড করে সেখানে প্রেজেন্টেশন সাবমিট করতে হয়, তারপরে সেটা বিট করতে হয়, নানা চড়াই উতরাই পার করে আপনাকে কাজটা করতে হয়। অথচ তিনি বলছেন যে তারাই অনুরোধ নিয়ে আমার কাছে আসছিল, যেমন বিমান বাহিনী, অনির্বাণ, নেভি, ভ্যাট, এরকম কয়টা প্রতিষ্ঠান, মানে সরকারি সব প্রতিষ্ঠান তার কাছে গিয়েছিল, আর কোনো জায়গা পায়নি সরকারি প্রতিষ্ঠান। এগুলো আমার টোটাল ক্যারিয়ারের 1%ও না, মানে তিনি তার ক্যারিয়ারে যত কাজ করেছেন সরকারি কাজ 1%ও না। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে জোনায়েদ আহমেদ পলকের সঙ্গে দহরম মহরম সম্পর্কের সেলফি দেখেছি। আশরাফুল আলম খোকন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত উপপ্রেস সচিব সম্ভবত তিনি ছিলেন, তার সঙ্গে তার দোস্তি নিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অনেকের ব্যাপারে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আওয়ামী লীগের যারা বিতর্কিত অনেক কর্মকাণ্ড করেছেন তাদের নিয়ে। সেই ব্যাপারগুলো গত 1.5-2 বছর ধরে এত বেশি প্রচার হয়েছে, যেগুলোর ব্যাপারে তিনি একটি কথাও বলছেন না। একটি কথাও না বলে অবশ্য স্বীকার করছেন যে সরকারি কাজ তিনি করেছেন। স্বীকার করেননি তার স্ত্রী মুজিব সিনেমায় অভিনয় করে সেটা ভালো করেছেন নাকি ঠিক করেছেন, মানে ভালো করেছেন না ভুল করেছেন। মুজিবের স্ত্রীর চরিত্রে অভিনয় করা তার জীবনের সবথেকে গর্বের কাজ নাকি সবথেকে কলঙ্কের কাজ, কেন করলেন? মানে এই সিনেমায় অভিনয় করার জন্য কি শ্যাম বেনেগাল ভারত থেকে এসে তিশার বাসায় গিয়ে তিশার হাত পা ধরেছিল, হাতে পায়ে ধরে তিশাকে বলেছিল, তিশা আপনি ছাড়া এই বেগম মুজিব ক্যারেক্টার করার মতো পৃথিবীতে আর কেউ নেই, এটা বলেছিল? যেটা ওই বিমান বাহিনী, ভ্যাট, নৌবাহিনী, এডা ওডা সবাই ফারুকীর কাছে গিয়ে হাত পা ধরে বলেছিল কাজটা আপনি না করে দিলে আমাদের প্রতিষ্ঠানই থাকবে না। তেমন শ্যাম বেনেগাল যে বলেছিল, নাকি শেখ হাসিনা তিশার বাসায় গিয়ে বলেছিলেন যে তিশা আপনি ছাড়া আমার মায়ের ক্যারেক্টার করার কেউ নাই, আপনি করে উদ্ধার করে দেন। উদ্ধার করেছেন, তাই তো? নাকি আমরা যেটা জানি, শ্যাম বেনেগালের টিমের কাছে প্রত্যেকটা পারফর্মারকে একাধিক পিরিয়ডে ইন্টারভিউ দিতে হয়েছে, দেশে এবং ভারতে গিয়ে ইন্টারভিউ দিয়ে, স্ক্রিন টেস্ট দিয়ে, সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে একাধিকজনকে সিলেক্ট করা হয়েছে। সেই একাধিকজনকে সিলেক্ট করার পরে একজনকে ফাইনাল সিলেক্ট করা হয়েছে। এভাবেই এই মানে আর্টিস্টগুলো নির্ধারণ করা হয়েছে মুজিব সিনেমায়, যেখানে ফারুকীও বারবার ইন্টারভিউ দিয়েছেন, মানে ফারুকের স্ত্রী বারবার ইন্টারভিউ দিয়েছেন। ফারুকের স্ত্রী তো অনেক ছোট ব্যাপার,
ব্যাপার। এই এই সিনেমাতে অনেক বড় বড় ক্যারেক্টার তো ছিল, অনেক বড় বড় চরিত্র তো ছিল। এই চরিত্রের মধ্যে কারা ছিল? মানে যারা বাঘা বাঘা, তো মানে তৌকির আহমেদ, ফজলুর রহমান বাবু, তারা কি তিশার চাইতে অনেক কম দামি পারফর্মার? তাদেরকেও ইন্টারভিউ দিতে হয়েছে, স্কিন টেস্ট দিতে হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, যেটা মানে বিশ্ব স্বীকৃত। বাংলাদেশে এটা এই পদ্ধতিটা নেই। বিশ্ব স্বীকৃত যে ওয়ে, সেই ওয়েতেই তাদেরকে ক্যারেক্টার নিতে হয়েছে। তার মানে কি আপনি আপনার স্ত্রীকে দিয়ে মুজিব সিনেমায় অভিনয় করানোটাকে ঠিক কাজ বলবেন নাকি ভুল কাজ বলবেন? সাফাই গেয়ে আদতে নিজের অতীতকে মুছে ফেলা যায় না। খুব সহজ সরল স্বীকারোক্তি করলেই ভালো হতো যে হ্যাঁ আমি করেছি, কিন্তু আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না, সরকারের অনেকের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল বলে আমি কাজ করেছি। অনেকেই তো করে, নামে বেনামে, ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড হয়ে অনেকেই তো সরকারি কাজ করে। আমি একটা সরকারি কাজ করছি মানে তো আমি বিএনপির কাজ করছি না, এটা বলার হ্যাডাম থাকতে হবে তো। যে আমি ওই সময় সরকারি কাজ করেছি মানে তো শেখ হাসিনার কাজ করি নাই, আমি তো সরকারের, বাংলাদেশ সরকারের কাজ করেছি। এটা বলার হ্যাডামটা অন্তত তৈরি করেন। এটা বলার হ্যাডামটা তৈরি করেন যে হ্যাঁ আমি বলেছি যে বাঙালি সংস্কৃতির নামে, মুক্তিযুদ্ধের সংস্কৃতির নামে যেটা বলা হয় সেটা আওয়ামী সংস্কৃতি। আসলে এই দেশের সংস্কৃতি হচ্ছে কাওয়ালি সংস্কৃতি। মুসলমানের সংস্কৃতি মানে হচ্ছে যে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা আমি করতে চেয়েছি, যে সাম্প্রদায়িক গোষ্ঠীকে আমি এদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। অন্যদিকে শিল্পকলায় মব তৈরি হলে আমি কিছু বলিনি, ছায়ানটে আগুন দেয়া, ভাঙচুর করা, উদীচিতে ভাঙচুর করা হলেও আমি কিছু বলিনি। এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। প্রথম আলো যে পুড়িয়ে দিল, আপনাকে ফারুকি বানিয়েছে তো প্রথম আলো, সঙ্গে আরেকটা চ্যানেল, তো প্রথম আলোকে পড়তে দিলেন কেন? নাকি ওটাও একটা মেটিকুলাস ডিজাইন ছিল, এজেন্ডা ছিল? অনেক প্রশ্ন আসবে এবং মানে খুবই সুস্থ সুন্দরভাবে আইনি পরিভাষাতেই আপনার বিরুদ্ধে যত দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগগুলো খণ্ডন করতে হবে। হয়তো আদালতের কাঠগড়ায় গিয়ে সেগুলো যুক্তিতর্ক উপস্থাপন করে আপনাকে নির্দোষ প্রমাণ করতে হবে, কিন্তু কোনো আপনারা যে মবতন্ত্র কায়েম করেছেন সেই মবের মাধ্যমে নয়। আপনার উপরে মব চলে যাক, মব ধেয়ে যাক, এই প্রত্যাশা কোনো সুস্থ মানুষ করতে পারে না। কিন্তু সুস্থ মানুষরা এটা করতে পারে যে আপনি আপনার শাসনামলে অন্যকে চোর বলে, অন্যকে ফ্যাসিস্ট বলে, অন্যকে দুর্নীতিবাজ বলে আপনি কি করেছেন, আপনি কোন উদাহরণ তৈরি করেছেন, আপনি আপনার কর্মকাণ্ডে কি করেছেন। নির্বাচন কমিশন থেকে 46 কোটি টাকা নিয়ে মাত্র কয়েকটা আঞ্চলিক ভাষার গান, হ্যাঁ ভোটের পক্ষে কয়েকটা 5-7টা গান তৈরি করেছেন। এই 5-7টা গানে কিভাবে 46 কোটি টাকা খরচ হয়, সেই হিসাবগুলো তো আপনাকে দিতে হবে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে হবে আমাদের কমেন্ট বক্সে।